নমস্কার। হেল্পলাইনে সবাইকে স্বাগত। হেল্পলাইনে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অলকানন্দা। দেখুন, একটা বিষয়ে আমরা প্রত্যেকেই জানি, বর্তমান সময়ে দাঁড়িয়ে ডায়াবেটিসটা এমনভাবে ছড়িয়েছে, ইন্ডিয়া কিন্তু ডায়াবেটিক ক্যাপিটালে পরিণত হয়েছে। এই যে ডায়াবেটিস আমরা বলছি, একটা ঘরে বোধহয় এমন একজন মানুষ নেই, কোনো না কোনো মানুষকে আমরা পেয়ে যাব যিনি ডায়াবেটিসে আক্রান্ত। সে কারণেই ডায়াবেটিস নিয়ে নানা রকম মিথ রয়েছে, নানা রকম চিন্তা ভাবনা রয়েছে। আর যখন আমরা বলি ডায়াবেটিসের কথা, আজকে শুধু ডায়াবেটিস নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই না, বরং আরেকটু ভাস্ট। বিশেষভাবে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কথা। ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই যে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা অনেকেই এই ধরনের ফাস্টিং এর সাথে আজকের সময় দাঁড়িয়ে হ্যাবিচুয়েটেড, কিন্তু পদ্ধতিটা কি আদতে ঠিক? তারা কি সঠিকভাবে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বুঝে করছেন, নাকি নিজেদের মতো করে ভেবে নিচ্ছেন কখন কি খাবেন? ইন্টারমিটেন্ট একটা কথা তো রয়েছে, কিন্তু সেটাকে কিভাবে অ্যাপ্লাই করছেন তারা? তাদের এই পথে চলতে গিয়ে কোনো বিপদের ঝুঁকি বাড়াচ্ছেন না তো? সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং এই বিষয়ে যিনি ডিটেলে বলতে পারেন, অবশ্যই একজন এক্সপার্ট ফিজিশিয়ানস বলতে পারেন। আমরা অনুষ্ঠানে যাব, তবে তার আগে শুরুতেই আপনাদেরকে বলে রাখি, দেখুন, হেল্পলাইন একটা তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান, যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের শরীরকে সুস্থ কিভাবে রাখতে পারি তার চাবিকাঠিটা পেয়ে যাই। প্রথমে একটা ছোট্ট কাজ করে নিন। এখন আমাদের যে অনুষ্ঠানটা আপনারা ওপারে বসে দেখতে পাচ্ছেন, তাদের জন্য এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরও আবার পুনরায় দেখার সুযোগ রয়েছে। আপনার হ্যান্ডসেটে চলে যান ফোনের, সেখানে ইউটিউবে লিখে ফেলুন CTVN AKD+ বলে, সার্চ করলেই দেখবেন আমাদের চ্যানেলের লোগোটি আসছে। পাশের বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার ফোনে আপনি পেয়ে যাচ্ছেন। সবার আগে অনুষ্ঠানটি আপনি যেমন দেখতে পাচ্ছেন, এবং এই অনুষ্ঠান, এই হেলথ লাইনের মতো তথ্য সমৃদ্ধ এমন অনুষ্ঠানও কিন্তু আপনাদের সময় সুযোগ মতো আপনারা যে কোনো সময় দেখতে পাবেন। চলুন আমরা বিষয়ে আসি। আজকে আমাদের যে বিষয়টি রাখা হয়েছে অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস, হেল্পফুল না হার্মফুল? এই বিষয়ে আমরা যাব। যিনি বিশদে বলবেন, আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর কৌশিক সাহা, কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডিরেক্টর ADEA ডায়াবেটিস সেন্টার, HOD KPC মেডিকেল কলেজ। স্বাগত স্যার আপনাকে। নমস্কার স্যার, আজকের সময় দাঁড়িয়ে মানুষ ভাবছেন নিজেদের কি করে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এবং সেটা যদি আমরা দেখতে যাই, একটা সংখ্যক মানুষ কিন্তু ভীষণভাবে সচেতন, এবং ইন্টারমিটেন্ট ফাস্টিং এই কথাটা আমরা একটা প্রচলিত টার্ম হিসেবে শুনতে পাই। কিন্তু বিষয়টা হলো, এই যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস এবং তার সাথে ইন্টারমিটেন্ট ফাস্টিং, এই ব্যাপারটা কতটা রিলেভেন্ট, কতটা রিলেট করে যায়, সেটা একটু শুনুন। একদম আপনি যে কথাটা বললেন সেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাট দিস রাইট মোমেন্ট। আমার আগের দিনে একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে ওবেসিটি নিয়ে। সুতরাং ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস সবকিছু কিন্তু খুব কোরিলেটেড। তো আমি সেখানে ওবেসিটি সম্বন্ধে বলতে গিয়ে আমি অনেক কিছু জিনিস বলেছিলাম, কিন্তু একটা পার্ট আমি বলিনি, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টারমিটেন্ট ফাস্টিং। আজকে আমি এই সম্বন্ধে কিছু বলতে চাই, কেননা আমার কাছে যখনই কোনো পেশেন্ট আসেন আমার ক্লিনিকে, তখনই ওনারা জানতে চান আমি যে ডায়েট রেস্ট্রিকশনটা করব, সেটা কি আমি রেগুলার বেসিসে করব না ইন্টারমিডিয়েট ফাস্টিং করব। কেন এই কথাটা থ্রু ইন্টারনেট, থ্রু ফেসবুক, থ্রু ইনস্টাগ্রাম প্রবাবলি সবাই জেনে গেছেন যে এটা একটা ওয়ান অফ দ্য প্রসেস যেখানে আমরা কিন্তু টাইপ 2 ডায়াবেটিস এবং স্থূলতা বা ওবেসিটিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। আপনার প্রশ্নের যে উত্তরটা দেওয়ার আগে আমি দুটো জিনিস বলতে চাই, যে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কি অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিসে তার উপকারিতা কি। প্রথমত, ইন্টারমিডিয়েট ফাস্টিং হচ্ছে আমার একটা পদ্ধতি যেখানে আমরা অনেকক্ষণ সময় আমরা না খেয়ে থাকি আর কিছু সময় আমরা খাই। তো সেই প্রসেসটা কখনো 12 ঘন্টা হতে পারে, কখনো তার থেকে বাড়িয়ে আমরা হয়তো 15 ঘন্টা করলাম বা 16 ঘন্টা করলাম, এরকম গ্র্যাজুয়ালি আমরা বাড়িয়ে 16/8 গিয়ে আমরা পৌঁছাই। তো 16/8 মানে হচ্ছে 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টা খেয়ে। এখন এই যে পদ্ধতিটা, কেন এই পদ্ধতিটা এসছে? প্রথম হচ্ছে, আমাদের শরীরে যদি আপনি সুগারের মেটাবলিজমটা দেখেন, আমাদের যখন আমরা খাওয়া দাওয়া করি, আমাদের যে কার্বোহাইড্রেটগুলো আমাদের শরীরে ঢোকে, সেগুলো আমাদের থ্রু ইনসুলিন সেটা
আলটিমেটলি ব্রেকডাউন হয়ে যায়, যাতে সুগারটা আমাদের শরীরে না থাকে। কিন্তু দিনকে দিন আমাদের যখন এই ইনসুলিনের পরিমাণটা কমে, আমাদের এই সুগারটা জমতে থাকে। সেটা জমে আমাদের একটা গ্লাইকোজেন বলে একটা জিনিস আমাদের লিভারে জমা হয়। সুতরাং আপনি যদি না খেয়ে থাকেন, তাহলে তো আপনার রেডিমেড যে সুগারটা আপনি থ্রু যে ফুড সেটা আপনার আসছে না। এবার না আসার ফলে ওই যে গ্লাইকোজেন স্টোরেজ সেটা কিন্তু ভেঙে আপনাকে কিন্তু গ্লুকোজ ফর্মেশন হয় প্রথম দিকে। এবার যদি গ্লাইকোজেনটাও শেষ হয়ে যায়, তখন আমাদের লিভার কি করে, অন্যান্য খাবার থেকে যেমন প্রোটিন বা ফ্যাট, সেখান থেকে আমাদের সুগার তৈরি করে, দ্যাট ইজ কল্ড নিওগ্লুকোজেনোসিস। আচ্ছা। এইটা হয়ে যাওয়ার পর কিন্তু আলটিমেটলি এই যে এই প্রসেসটা, এতে কিন্তু ফ্যাটটা বার্ন হয়। হুম, তো আমরা যদি চাই যে ফ্যাটটা বার্ন করতে, তাহলে আমাদের কিছু সময় যদি না খেয়ে থাকি, হুম, এই যে বলে মেটাবলিক ট্রান্সফরমেশন ফ্রম দ্য সুগার টু ফ্যাট, এই জিনিসটা করতে গেলে কিছুটা সময় আমাদের না খেয়ে থাকতে হবে। আদারওয়াইজ সেই ফ্যাটটা কুড নট বি কনভার্টেড ইন্টু দ্য এনার্জি। হুম, সুতরাং সেই জায়গাটার জন্যই আমাদের এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কনসেপ্টটা এসছে। আচ্ছা। মানে আপনি যদি 8 ঘন্টার পর থেকে না খেয়ে থাকেন, প্রবাবলি আপনার ফ্যাট সেলস বা প্রোটিন থেকে আপনার সুগারটা ফর্মেশন হয়ে আপনার কাছে আসবে, এবং আমরা যেটা চাই হুম, ভিসারাল ফ্যাট বা সব কিছু, সেটা যে বার্ন আউট, সেটা কিন্তু আপনি ওই 8 ঘন্টার পর থেকেই পাবেন। সেই জন্য আমরা যেটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলি। এবং তাতে কি হয়, আমাদের যে ইনসুলিন রিকোয়ারমেন্ট, যেটা আমাদের মেন সমস্যা ইন কেসেস অফ টাইপ 2 ডায়াবেটিস হুম, বা ইনসুলিন রেজিস্ট্যান্স, হুম, সেটা কিন্তু অনেকটাই কমাতে পারি। তার কারণ আমাদের সেই সময় যে ফ্যাট বার্নিং বা বার্নিং, সেগুলো কিন্তু ইনসুলিন ইন্ডিপেন্ডেন্ট, মানে আচ্ছা। ইনসুলিন আমাদের লাগে না। হুম, ফলে কি হয়, এই সময়টা আমরা ইউটিলাইজ করি অ্যাজ ফার অ্যাজ পসিবল ফ্যাট বার্ন, ভিসারাল ফ্যাট নষ্ট করা, যেগুলো যেগুলো আমাদের প্রথম লক্ষ্য হুম, রিগার্ডিং দ্য ম্যানেজমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস বা ওবেসিটি, সেগুলো কিন্তু আমরা এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর মাধ্যমে করতে পারি। সুতরাং ক্যাটেগরিক্যালি যদি আপনি জিজ্ঞেস করেন, এটা কিন্তু উপকারী। কিন্তু এটা কিন্তু উপকারী বললেই যে সবাই করতে পারবেন কি না পারবেন, সেটা নিয়ে অনেক বক্তব্য আছে। আমার পরের প্রশ্নে সেই বক্তব্যগুলো আমি বলতে চাই। স্যার, এই জায়গা থেকে একটা বিষয় আসে, আপনি কিন্তু সময়টাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছেন। আমরা যদি বলি সময়ের কথা, তো মানুষের মধ্যে কতগুলো কথা প্রচলিত রয়েছে যে 2 ঘন্টা, তুমি 2 ঘন্টা একটা ব্রেক নাও, 2 ঘন্টা পর পর খেতে থাকো। এবং এই যে 2 ঘন্টা পর পর খাবে, কি খাবে মানুষ জানেন না। যে হঠাৎ করে ফাস্টিংটা যে ভাঙছেন, এতক্ষণ ধরুন 2 ঘন্টা একটা বন্ধ ছিল খাবার দাবার, তারপরে খাচ্ছেন, এটা কি আদৌ একটা ঠিক প্রসেস? এবং তার সাথে আরো একটা বিষয় আসে, সেটা হলো যে মানুষ মনে করছেন যে আমরা আমাদের যেহেতু ডায়াবেটিস রয়েছে, নিজেদের মতো করে বেশ কিছু একটা ফাস্টিং লাইফ লিড করছেন, স্টাইলটা মানে লাইফের মধ্যে নিয়ে আসছেন ফাস্টিংটা। সেটা কতটা ঠিক? তার সাথে আরো একটা বিষয় হচ্ছে সময়টা, সকালে কটা থেকে খাচ্ছে, এন্ডে যে ফুডটা নিচ্ছে কটা পর্যন্ত। এখন বিভিন্ন বক্তব্যে এটা উঠে আসছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার খাবারটা কমপ্লিট করতে হবে, তারপরে তুমি ফাস্টিং এ যাও, আবার নতুন করে খাবারটা স্টার্ট করো। ঠিক, মানে আপনার যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 3-4টে পার্ট আছে। হুম, সো প্রথম পার্টটার আনসার আগে দিই। আপনি যেটা বললেন 2 ঘন্টা অন্তর অন্তর খেয়ে যাওয়া, এটার সাথে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ কিন্তু ডিরেক্ট রিলেশনশিপ নেই। এটা আমরা কাদের বলি? দেখুন, একটা মানুষ ডায়াবেটিস হয়েছে, তার সুগার লেভেল আপস অ্যান্ড ডাউন থাকবে। হুম, আপনি একটা দুপুরবেলা পেট পুড়ে ভাত খেলেন, রাত্রিবেলা পেট পুড়ে ভাত খেলেন, সারাদিন কিছু খেলেন না। এই যে খাওয়া, যখন আপনি খেলেন তখন কিন্তু আপনার সুগার লেভেলটা অনেকটা উঁচুতে উঠে গেল, কেননা আপনি অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেটটা অনেকটা নিয়েছেন। তো সেইটা যদি আমি কন্ট্রোল করতে চাই, আমার ওষুধের পরিমাণ, ইনসুলিনের পরিমাণ আমাকে অনেক বাড়াতে হবে। হুম, এবং সেই বাড়ালে যেটা হবে, আপনি যখন খাবেন না, তখন কিন্তু আপনার সুগার লেভেলটা আবার কমে যাবে। তো চান্সেস অফ হাইপোগ্লাইসিমিয়া কিন্তু থেকে যায়। আচ্ছা, তার মানে কি, আমরা তখন তাদের বলি আমাদের যে গ্লাইসেমিক ভেরিয়েশন, এই যেমন কখনো বেশি কখনো কম, এটাও কিন্তু আমাদের যে মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার যে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, তার সঙ্গে ডিরেক্ট রিলেশনশিপ আছে। সুতরাং আমাদের ফাস্টিং ঠিক আছে, পিপি ঠিক আছে, কিন্তু সারাদিনে 4 বার আমার সুগার 250-র উপরে, 4 বার সুগার 50-এর তলায়, এই দুটোই কিন্তু সুগারের ক্ষেত্রে, কমপ্লিকেশনের ক্ষেত্রে খারাপ। এবং সেই পেশেন্টকে কিন্তু আমরা বলি অল্প অল্প করে বারে বারে 2 ঘন্টার অন্তর অন্তর খেয়ে যান, যাতে আপনার সুগার লেভেলটা খুব আপও না করে, ডাউনও না করে।
এটা হচ্ছে একটা পার্ট অফ ডায়েটারি রেস্ট্রিকশনস, যাদের আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং চাইছি না, কিন্তু ডায়েটের মাধ্যমে আমরা মোটামুটি কন্ট্রোল করার চেষ্টা করছি তার সুগারটা, যাতে সেই সুগারটার আপস অ্যান্ড ডাউনস হয় না। আচ্ছা। এবার সেকেন্ড যে প্রশ্নটা আপনি করলেন যে ইন্টারমিটেন্ট ফাস্টিং আমি কতক্ষণ করব, কিভাবে থাকবো এবং কি খাবো, হুম তো এইবার যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিংটা অবভিয়াসলি আমাদের 8 ঘন্টার পর থেকে আমাদের এফেক্টটা শুরু হয় ফাস্টিং, যেটা আমরা বললাম ফ্যাট বার্ন। হুম সুতরাং আমরা প্রথমেই আমরা কিন্তু এক্সট্রিম পর্যায়ে যাই না, যে আপনাকে প্রথমেই বলবো আপনি 16 ঘন্টা না খেয়ে থাকুন, 8 ঘন্টা খেয়ে থাকুন, সেটা আমাদের বডি কিন্তু অ্যাডজাস্ট করবে না। তো প্রথমে আমরা যেটা বলি 12-12 শুরু করুন, মানে 12 ঘন্টা না খেয়ে 12 ঘন্টা খেয়ে। এই যে 12 ঘন্টার খাওয়ার যে পরিমাণে যে জায়গাটা, সেটাও কিন্তু আপনি নিজে ঠিক করতে পারেন না। তার কারণ এটার জন্য একটা স্পেশালাইজড ডায়েটিশিয়ানের হেল্প লাগে, কারণ আপনাকে এই 12 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ক্যালোরি, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্যাট সব কিন্তু নিতে হবে অ্যালং উইথ দ্য মিনারেলস। হুম তো সেইটা আপনাকে কিন্তু একজন ডায়েটিশিয়ানই ঠিক করে দিতে পারে আপনার এই 12 ঘন্টার মধ্যে আপনি কোন সময় কতটুকু খাবেন, সেটা হচ্ছে 1 নম্বর। সেকেন্ড হচ্ছে যখন উনি এটা অভ্যস্ত হতে থাকছেন, তখন আমরা আস্তে আস্তে 12 থেকে সেটা বাড়াই, হয়তো 14 ঘন্টা করলাম, তারপরে 16 ঘন্টা করলাম খালি পেটে, 8 ঘন্টা মাত্র খাওয়া। হুম এই 8 ঘন্টা মাত্র খাওয়ার মধ্যেও কিন্তু তাকে কিন্তু ব্যালেন্সড খাবার খেতে হবে। এরকম নয় আমি ওই 8 ঘন্টা খাচ্ছি, সেখানেও আমি ক্যালোরি রেস্ট্রিকশন করছি, সেখানেও আমি শুধু প্রোটিন খাচ্ছি, কোনো কার্বোহাইড্রেট খাবো না, হুম সেটা কিন্তু একদমই নয়। সুতরাং সবাইকে, দর্শককে বলছি, আপনারা যখন নিজের থেকে ঠিক করবেন যে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, সেখানে আপনি ঠিক করে নেবেন যে 8 ঘন্টায় আমি শুধু মাছ, মাংস বা প্রোটিনই খাবো, আমি কোনো কার্বোহাইড্রেট খাবো না, তাহলে কিন্তু আপনার শরীরে ক্ষতি হবে। সুতরাং আচ্ছা। এটার জন্য আপনি যদি মনে করেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ যাবেন, হুম। তাহলে কিন্তু অবশ্যই কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিন। এটা হচ্ছে একরকম। আর একটা প্রসেস আমরা মানে একটা পুরো 5:2 টোটালি বলি, একটা মানে গাইডলাইন ফলো করা উচিত ফলো তো অবশ্যই। করতেই হবে। এবং এটা আমি যেমন বললাম দিনের বেলা আমি 16 ঘন্টা খাচ্ছি না, 8 ঘন্টা খাচ্ছি না, হুম এবং আর একটা প্ল্যান আছে, দ্যাট ইজ কল 5:2, মানে 5 দিন আপনি নর্মাল খাবেন, 2 দিন আপনি কিন্তু খাবেন না, মানে একদম খাবেন না নয়, সেখানে হয়তো আমরা ক্যালোরি রেস্ট্রিক্ট করে 500 কিলো ক্যালোরি দিলাম, হুম হুম রিকোয়ারমেন্ট হয়তো কারো 1600 কিলো ক্যালোরি, সেখানে 2 দিন সপ্তাহে মাত্র 500 কিলো ক্যালোরি, এবং সেই 2 দিন কিন্তু কনজিকিউটিভ নয়, মানে ধরুন আপনি যদি সোমবার করেন সেটা হয়তো বৃহস্পতিবার আর একটা সেকেন্ড ডে করবে, আচ্ছা। এরকম সোম মঙ্গল পরপর নয়। সুতরাং দেয়ার আর লট অফ অপশনস হুম ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। সেটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে যে আপনি কোন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এ যাবেন, কিভাবে যাবেন, কি কি ক্যালোরি খাবেন, কোন সময় খাবেন, ক্যালোরি ডিভিশন কি, প্রত্যেকটাই কিন্তু সায়েন্স আছে। এটার পেছনে কিন্তু কোনো ফেসবুক, কোনো ইনস্টাগ্রাম, কোনো কিছু নেই। তারা একটা ডায়েট চার্ট করে দিল, আপনি সেটা ফলো করবেন, সেটা আপনার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এবং একটা বিষয় থেকে যাচ্ছে যে এখন টাইমিংটা নিয়ে ভীষণ চর্চা হচ্ছে যে রাত্রিবেলা 1টার মধ্যে খাওয়া উচিত, সকালবেলা এখন খাবারটা স্টার্ট করা উচিত। একটা সাইকেলের কথা আপনি বললেন ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর ক্ষেত্রে, যে 8 ঘন্টা 16 ঘন্টা এই যে ব্যাপারটা, তার সাথে সাথে সময়টা স্যার এটাও একটু জেনে নিই যে অনেকে মনে করছেন রাত্রিবেলা 8টার মধ্যে খাবারটা শেষ করা উচিত, একদম। এটা কতটা ঠিক? দেখুন, এবার আপনি যদি একটা বায়োলজিক্যাল মেটাবলিজম দেখেন, হুম প্রত্যেকটারই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন খাবার দাবার খাই, আমরা সেই ক্যালোরিটাকে বার্ন করতে চাই। হুম আপনি সব থেকে বেশি সময় ক্যালোরি কখন বার্ন করেন সারাদিনে? আপনি সকালে বেরিয়ে যান, সকাল থেকে বেরিয়ে সারাদিন পরিশ্রম করেন, রাত্রিবেলা 8টা 9টা 10টা যখনই আসুন না কেন, তারপরে ডেফিনেটলি কিছু খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েন। হুম সুতরাং ম্যাক্সিমাম টাইম অফ ক্যালোরি বার্ন হচ্ছে সারাদিন। এই ক্ষেত্রে সবসময় আমরা যেটা বলি, দেখুন ওয়েস্টার্ন লাইফ আপনি যদি যান বাইরে বিদেশে, আপনি যদি ডায়েট প্যাটার্ন দেখেন, ওরা কিন্তু 7টা 8টার মধ্যে ডিনারটা কমপ্লিট করে ফেলে, এবং ওদের কিন্তু ব্রেকফাস্ট দেখবেন একটা ব্রাঞ্চের সমান, মানে ব্রেকফাস্ট ইজ এ হিউজ। মানে কি, আপনি সকালে যখন বেরোচ্ছেন, হুম তারপরে আপনি সারাদিন পরিশ্রম করছেন, আপনি যা যা ক্যালোরি কনজিউম করছেন, সেটা কিন্তু আপনি আপনার কাজের মাধ্যমে Proper আপনি কিন্তু বার্ন আউট করে utilizationটা ফেলছেন, হচ্ছে। ফলে সেটা ঠিক। কিন্তু স্টোর হচ্ছে না অ্যাজ এ ফ্যাট বা অ্যাজ এ সামথিং ভিসারাল ফ্যাট। হুম। এবং সেই জন্য আপনার
মোস্ট অফ দ্য ক্যালোরি যেটা আপনি কনজিউম করতে চান, দ্যাটস ওয়াই দ্য ডায়েট চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার লাইফস্টাইল অনুযায়ী, আপনি ধরুন সারা রাত্রি কাজ করেন, তাহলে আপনার লাইফস্টাইল ডিফারেন্ট হবে। আপনি ডে টাইম ওয়ার্কার, আপনার ক্ষেত্রে লাইফস্টাইল আলাদা, আপনার ডায়েট চার্ট আলাদা হবে। আপনি যখন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করেন, আমাদের বাঙালির মধ্যে যেটা আছে, সকালে ব্রেকফাস্ট করে একটা রুটি বা হাফ রুটি, বা বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকফাস্ট স্কিপ করা হয়। দুপুরবেলা মোটামুটি লাঞ্চ, রাত্রিবেলা এসে সমস্ত মনের সুখে যত খাবার সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো এটা হচ্ছে অপোজিট টু দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি। রাত্রিবেলা যেটা খাচ্ছেন সেটা কিন্তু আপনার কিন্তু সমস্তটাই ট্রান্সফর্ম হচ্ছে ইনটু দ্য ফ্যাট, কারণ আপনি তো পরিশ্রম করছেন না, রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছেন। সুতরাং অ্যাকর্ডিং টু ইয়োর লাইফস্টাইল আপনি কিন্তু এটাকে রিভার্স করতে হবে। দ্যাটস ওয়াই আপনার কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা রাত্রিরে বেশি খেতে চাই না, 8টা সাড়ে 8টার মধ্যে আপনি যদি ডিনারটা করে ফেলতে পারেন, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কেননা আপনি জানেন আজকালকার দিনে লাইফস্টাইলে সবাই 9টা 10টা পর্যন্ত কাজ করেন। বাট স্টিল আপনি 9টা 10টায় যদি আপনি ফিরেও আসেন, আপনি একটা লাইট ডিনার করে 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়বেন, সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না। যাতে একটু এক্সারসাইজ যদি করতে পারেন অল্প, সেটাও খুব ভালো। তাহলে কি হলো, আপনি যে ক্যালোরিটা কনজিউম করছেন ইন দ্য নাইট, সেটা কিন্তু বার্ন আউট হচ্ছে, এবং সেটা কিন্তু আলটিমেটলি আপনার ভিসেরাল ফ্যাট বা এনি এরিয়া ফ্যাটে কনভার্টেড হচ্ছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে, এই সময় দাঁড়িয়ে মানুষ যেভাবে কনসাস হচ্ছেন, ডায়াবেটিস এখন ঘরে ঘরে একরকম, যেটা বললাম মহামারীর মতো বলা যায় ছড়িয়ে গেছে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সবার জন্যই কি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বেনিফিশিয়াল, না এখানেও কিছু রেস্ট্রিকশনস রয়েছে? একদম একদম অ্যাপ্রোপ্রিয়েট। আপনি কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া প্লিজ যারা ডায়াবেটিক পেশেন্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে যাবেন না। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট টু এভরিওয়ান। নিজেরা এক্সপেরিমেন্ট করবেন না, কেননা ডায়াবেটিস অনুযায়ী আমাদের 3টে ক্যাটাগরি আছে ফর দ্য ইন্টারমিটেন্ট ফাস্টিং। একটা হচ্ছে সেফ, একটা হচ্ছে বর্ডার লাইন, একটা হচ্ছে আনসেফ। আচ্ছা, এই আনসেফের মধ্যে কারা কারা পড়ে? যারা ইনসুলিন নিচ্ছেন বা অনেকগুলো ওষুধ খান, ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস, অথবা টাইপ 1 ডায়াবেটিস, প্রেগনেন্সি বা ব্রিটিল মানে বয়স্ক লোক, তাদের ক্ষেত্রে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং অ্যাভয়েড করতে চাই, কেননা এক্ষেত্রে আমরা সুগারটা কন্ট্রোল অ্যাজ ওয়েল অ্যাজ ডায়েট কন্ট্রোল আমরা মেনটেন করতে পারি না। তাদের ক্ষেত্রে ডিফারেন্ট। একদম যারা সেফ, ধরুন নতুন ডায়াবেটিস হয়েছে, বা ধরুন আপনার তার একটা ওবেসিটি আছে, বিএমআই মোর দ্যান 30 সামথিং লাইক দ্যাট, এবং হয়তো একটা মিনিমাম ওষুধ মেটফরমিন বা এমন একটা ওষুধ যাতে হাইপোগ্লাইসিমিয়া হয় না, যেগুলো আমাদের নতুন নতুন ওষুধ বেরিয়েছে, সেগুলো উনি খাচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা সেফ, তারা কিন্তু এটা করতে পারেন। বর্ডার লাইন মানে এই দুটো ক্ষেত্রের বাইরে যারা আছেন, মানে মাঝে মাঝে সুগার ফল করে, মাঝে মাঝে সুগার বেশি হয়ে যায়, মাঝে মাঝেই তাদের বিভিন্ন কমপ্লিকেশন, হাইপারটেনশন, বিভিন্ন কমপ্লিকেশন লাইক ইসকেমিক হার্ট ডিজিজ, তাদের ক্ষেত্রে করতে পারেন, কিন্তু সেটা কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, তার কাছে পরামর্শ ঠিকঠাক নিয়ে করতে পারা উচিত। সুতরাং 3টে ক্যাটাগরি অনুযায়ী করা উচিত। আপনি কোন ক্যাটাগরিতে পড়েন সেটা আপনার ক্ষেত্রে ডিসাইড করাটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমার মনে হয় আপনি যে কোনো ইন্টারমিটেন্ট ফাস্টিং করার আগে একবার অন্তত ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। কিন্তু যারা সেফ তাদের ক্ষেত্রে সত্যিই ভালো, আমরা সবাইকে সেটা করি। এক্ষেত্রে মানুষের যেটা হয়, অনেকেই আছে দীর্ঘদিন যারা সুগারের মেডিসিন নিচ্ছেন, তাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে আচ্ছা আমি তো অনেক নিয়ম মানছি, আমি ডক্টরের পরামর্শ মেনে খাবার দাবার ঠিকঠাক করছি, ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মধ্যে রয়েছে, তাহলে কিছু মেডিসিনকে আমি অ্যাডজাস্ট করতে পারি, একটু কমিয়ে দিতে পারি। একদম, সেখানে কি বলবেন? একদম, আমরা সেটা সেই ডাক্তারবাবুরাই সেটা করবেন, আপনাকে সেটা ভাবতে হবে না। যখনই আমি ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন, আমাদের এক্সপেকটেশনটা কি, যার জন্য আমরা কেন করছি, ইন কেস অফ টাইপ 2 ডায়াবেটিস, আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স সেটাকে কমিয়ে দেওয়া, আপনার সুগার লেভেলটাকে কমিয়ে দেওয়া, আপনার ওবেসিটিটাকে কমিয়ে দেওয়া, এবং যে যে সমস্যাগুলো আছে সেগুলো কমিয়ে দেওয়া। যদি আমরা কমাতে পারি উইথ দ্য ইন্টারমিডিয়েট ফাস্টিং, তাহলে আপনার অবভিয়াসলি যে ওষুধগুলো আমরা দিচ্ছি সুগারের জন্য, সেগুলো অবভিয়াসলি কমাতে হবে, নাহলে আপনার তো সুগার ফল করবে। সুতরাং যখনই আমরা কাউকে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর জন্য অ্যাডভাইস করি, আমরা যে যে ওষুধগুলো সুগার ফল করার মধ্যে থাকে, যেমন ইনসুলিন, যেমন সালফেনুরিয়া, এইসব যে গ্রুপ অফ ড্রাগ, সেগুলো আমরা অ্যাভয়েড করি, এবং অন্যান্য ওষুধগুলো কমিয়ে আমরা দেখতে চাই
যে লং রানে আফটার 2 to 3 months অফ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তার ব্লাড সুগার লেভেলটা কি। এবার যদি দেখা যায় আরো কমে গেছে, আরো আমরা কমিয়ে দিতে পারি ইন সার্টেন সিচুয়েশন। এখন প্রত্যেক জায়গায়, যেটা আপনার পরে নিশ্চয়ই প্রশ্ন হবে, রিভার্সাল হয় কি হয় না, মানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যারা ইয়ং ডায়াবেটিক, যারা হয়তো ওবেসিটিটা বেশি, তার থেকে হয়তো ডায়াবেটিস হয়েছে, বা তাদের লাইফস্টাইলের চেঞ্জেসের জন্য হয়েছে, বা বেশি ফাস্টফুড খাওয়ার জন্য হয়েছে, তাদের ক্ষেত্রে যদি ইন্টারমিডিয়েট ফাস্টিং করা হয়, এবং আমাদের প্রত্যেক জায়গায় আমরা দেখেছি সেখানে কিন্তু হয়তো ওষুধ যেগুলো আমরা হয়তো ইনিশিয়ালি দিই ফর দ্য ম্যানেজমেন্ট অফ টাইপ 2 ডায়াবেটিস, সেগুলো হয়তো বন্ধ হয়ে গেছে। আমি এটা বলতে পারবো না রেমিশন বা রিভার্সাল, বাট টেম্পোরারি স্টপেজ হয়তো হয়, এবং যদি লং টার্ম উনি এই লাইফস্টাইলটা মেনটেন করে যেতে পারে, হয়তো বা তার ওষুধের রিকোয়ারমেন্ট আর হয়তো আগামী ভবিষ্যতে নাও লাগতে পারে। এটা কিন্তু ভীষণ পজিটিভ একটা জায়গা স্যার, কারণ আজকের সময় দাঁড়িয়ে যারা ভাবছেন এখন তো আর বয়সটা কোনো লিমিটেশন নেই, বাচ্চাদেরও হতে পারে, মিডল এজ কিংবা একজন মানে বার্ধক্যের দিকে যাচ্ছে, সবার হতে পারে ডায়াবেটিস। সেক্ষেত্রে যদি কিছু কিছু লাইফস্টাইল মেনটেন করে, তার মধ্যে বিশেষ করে ফুড হ্যাবিট, ইন্টারমিটেন্ট খাবার যদি তারা নিতে পারেন প্রপার ওয়ে মেনে, তাহলে তারা ভালো হচ্ছেন, ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু এক্ষেত্রে আরো একটা বিষয় আসছে, এই যে একটা লম্বা সময় তারা ফাস্টিং করছেন, যখন এই ফাস্টিংটা ভাঙছেন, কি ধরনের খাবার ওই সময় নেওয়া উচিত তাদের? দেখুন, এইটা সেই মানে ফাস্টিং ভেঙে খাওয়া, মানে এটা অনেকটা সেই মানে আমাদের রিলিজিয়ান কথাবার্তা হয়ে গেল, সেটা বলছি না আমি। আমাদের যেটা হয়, আমি যখন আপনাকে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করতে বলছি, তখন আমাদের একটা ডায়েট প্ল্যান থাকে যে আপনি এই 8 ঘন্টার উইন্ডোতে কি কি খাবেন। সুতরাং এরকম নয় কেউ যখন খালি পেট থেকে যখন খেতে শুরু করছে তখন আপনি অনেকটা পরিমাণ খাবার খাবেন, আচ্ছা, সেরকম ব্যাপারটা কিন্তু না। সেই 8 ঘন্টাটাও কিন্তু আমরা 2বার বা 3বার বা 4বারে ভাগ করি। আমার ধরুন তার ক্যালোরি রিকোয়ারমেন্ট 1600, আমি ধরুন যখন ভাঙলেন তখন হয়তো 400 দিলাম, দুপুরবেলা তাকে হয়তো 800 700 দিলাম, রাত বিকেলে হয়তো 400 500 দিয়ে তাকে বন্ধ করলাম। তো এই যে ভাঙা বা এই যে আমার ডিভিশনস, এই ডিভিশনসটাও কিন্তু একটা স্মুথ করতে হবে। এরকম নয় আমি 16 ঘন্টা না খেয়ে আছি বলে প্রথমেই আমি 800 কিলো ক্যালোরি খাবো, তারপরে অল্প খাবো অল্প খাবো আবার বেশি খাবো, সেটা ব্যাপারটা নয়। আমরা কিন্তু সেটাকেও আমরা সুন্দরভাবে ওই ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের মতোই একটা 3-4 রকম ভাগ করি, করে ক্যালোরিগুলোকে ঠিকঠাক করে সেটাতে আমরা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট প্রত্যেকটা ক্যালোরি ডিভিশন করে তার সেই ইকুইভ্যালেন্ট ফুড কি হতে পারে সেই ফুডগুলো আমরা অ্যাডভাইস করি অ্যাকর্ডিং টু দ্য চয়েস অফ দ্য পেশেন্ট। সব পেশেন্ট কিন্তু একই খাবার পছন্দ করেন না, তো যে যেরকম খাবার পছন্দ করে তার কতটা ক্যালোরি ভ্যালু, সেই ভ্যালু দেখে আমরা কিন্তু আলটিমেটলি ডিসাইড করি। সুতরাং এটা পুরোটাই সায়েন্টিফিক, এটা নিজেরা ঠিক করা যায় না। কেন আপনি ভাবলেন যে আমি সারাদিন না খেয়ে আছি, রাত্রিবেলা সারা রাত্রি আমি 9টার সময় আমি আমার ফাস্টিং ভাঙছি, আমি গিয়ে অনেকটা চপ, অনেকটা মানে চাউমিন, অনেকটা এইসব খেয়ে নিলাম, এইটা কিন্তু না। আপনার ডায়েটটা কিন্তু বিপরীত হয়েছে। হ্যাঁ, আপনার ডায়েটটা কিন্তু একই রকম থাকবে অ্যাজ ফার অ্যাজ দ্য ডায়েট টু ডায়াবেটিস ইজ কনসার্ন, কিন্তু সেটাকে আমি একটা ছোট্ট জায়গায় আনলাম এবং সেটাকে একটা সুন্দর ভাগ করলাম। সুতরাং এটার মধ্যেও একটা সায়েন্স আছে। এই যে মনিটরিং সবসময় ডক্টররা সাজেস্ট করেন, যারা দীর্ঘদিন ধরে একজন ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে তাদের একটা নিয়মিত পরীক্ষাটা করিয়ে দেখা উচিত। এবং অনেকের বাড়ি হয়তো বা মেশিন নেই, কিন্তু অনেকে মনে করছেন যে তারা বেশি সচেতন, মনিটরিংটা প্রয়োজন। ফাস্টিং এর ক্ষেত্রে, এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর ক্ষেত্রে মনিটরিং ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে তার? একদম, মানে আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন। তার কারণ হচ্ছে যে মানুষ ডায়াবেটিস, যে মানুষ বিভিন্ন রকম ওষুধ নিচ্ছেন সুগার কমানোর জন্য, যে মানুষ হয়তো ইনসুলিন নিচ্ছেন কথা সুগার কমানোর জন্য, তাদের ক্ষেত্রে প্রথম একটা সুগার ফল করার বা বেশি সুগার হওয়ার বা কিটো অ্যাসিডোসিস হওয়ার বিভিন্ন রকম কমপ্লিকেশন হওয়ার কিন্তু চান্সেস থেকেই যায়। তো সেক্ষেত্রে দেখুন, আপনি তো বাড়িতে থাকবেন, ডাক্তারবাবুর পক্ষে তো আর বাড়িতে গিয়ে আপনার সুগার মনিটরিং করাটা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে কিন্তু মাঝে মাঝে সুগারটাকে, যখন আপনি ফাস্টিং পিরিয়ডে থাকছেন তখন আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনি সুগারটা আপনার আলটিমেটলি কমে যাচ্ছে কিনা। যদি কমে যায়, ডেফিনেটলি আপনার ডোজ অফ দ্য ওষুধ বা সমস্ত যে জিনিসগুলো আছে সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। সেগুলো কিন্তু আপনি
অ্যাজ এ পেশেন্ট আপনাকে অ্যাওয়ারনেস আপনার থাকতে হবে, এবং সেটা কিন্তু আমরা করে দিই। আমাদের যখন পেশেন্ট আসে, আমরা যখন বলি আপনি ফিট ক্যান্ডিডেট ফর ইন্টারমিডিয়েট ফাস্টিং, আপনার কতগুলো গাইডলাইন আছে, আমাদের সমস্ত গাইডলাইনগুলো আমরা লিখে দিই যে এইগুলো আপনি বাড়িতে করবেন, আপনি আমাদের জানাবেন, তাহলে আমরা কিন্তু সেই অনুযায়ী আপনার ডোজ, আপনার এরিয়াস, আপনার ফাস্টিংয়ের পিরিয়ডটা আমরা কমাবো বা বাড়াবো। সুতরাং এভরি টাইম প্রথম দিকে আপনার কিন্তু প্রচণ্ড সতর্ক হওয়া উচিত যে আপনার যে এই যে ইন্টারভেনশন, এই যে চেঞ্জেস ইন ইউর লাইফস্টাইল, সেটা আপনার ডিজিজের ক্ষেত্রে বা আপনার শরীরের ক্ষেত্রে কোনো ক্ষতি করছে কিনা। স্যার, জানতে চাইবো যে একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকেই রয়েছি, যারা ফাস্টিংটা স্টার্ট করবেন, ইন্টারমিটেন্ট ফাস্টিং, তার আগে নিশ্চয়ই একটা প্রিকশন থাকে। জেনারেলি কি ধরনের প্রিকশন নেওয়া হয় তাদের জন্য? প্রিকশন মানে আপনি যখনই আমরা কাউকে মনে করি বা কেউ যদি ইন্টারেস্টেড হয় রিগার্ডিং দ্য ইন্টারমিডিয়েট ফাস্টিং, তাতে আমরা অ্যাসেস করি। অ্যাসেস মানে তার HbA1c লেভেল এখন কতটা আছে, মানে সুগার লেভেল, মানে সুগারের কন্ট্রোল কতটা আছে, তিনি তার ওয়ার্ক শিডিউলটা কীরকম। আমি কাউকে বললাম যে আপনি 8 ঘন্টা খাবেন, কিন্তু তিনি অফিসে কাজ করেন সকাল 6টা থেকে রাত্রি 12টা, তো ইট ইজ নট পসিবল তাকে ইন্টারমিডিয়েট ফাস্টিং করা। অথবা যিনি ধরুন তিনি সেই খাবারটা কন্ট্রোল করতে পারবেন না, বা তার সুগার লেভেল খুব হাই, তাকে অনেক পরিমাণ ইনসুলিন নিতে হয়, তো সেইগুলোকে আমরা কাটেল করে আমরা ক্যান্ডিডেট ঠিক করি যারা সেফ, যাদের করা যায় তাদেরকে আমরা ডিসাইড করি। দেন আপনি যেটা বললাম, প্রথমে আমরা 12 করি, তারপরে 14 সামথিং করি, তারপরে 16-8 গিয়ে পৌঁছাই। গ্র্যাজুয়ালি আমরা এই যে খালি পেটের পরিমাণটা বাড়াই আর খাওয়ার পরিমাণটা ছোট করি, এবং আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডায়েট শিডিউল দিই। আমরা প্রত্যেক 20 দিন 30 দিন অন্তর অন্তর তাদের অ্যাসেস করি যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং তারা কনস্ট্যান্ট আমাদের টাচে থাকে যে যদি কোনো সমস্যা হয় আমরা সেটাকে রিঅ্যারেঞ্জ করি। একেবারে মানে সঠিক গাইডলাইন মেনে সুস্থ থাকা অবশ্যই। সম্ভব। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর মাধ্যমে সুস্থ থাকা যায়। যারা ডায়াবেটিক অলরেডি রয়েছেন তারাও একটা গাইডলাইন ভালোভাবে পেয়ে গেলেন আশা করি। অনুষ্ঠান শেষ করতে হচ্ছে আজকের মতো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।